বন্ধুরা, অ্যাপেল কোম্পানির সিইও স্টিভ জবস ছিলেন এমনই একজন আমেরিকান ব্যবসায়ী। তিনি পাথরে হাত দিলেও তাকে হিরেতে পরিণত করার ক্ষমতা রাখতেন। স্টিভ জবস এতটাই ইতিবাচক ছিলেন যে তিনি ক্যান্সারকে পরাজিত করেছিলেন, যার কোনো চিকিৎসাও ছিল না। 2005 সালে যখন স্টিভ জবস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি মাত্র 15 মিনিটের মধ্যে 3টি গল্পের মাধ্যমে তার জীবনের সমস্ত উত্থান পতনের জ্ঞান শেয়ার করেছিলেন। এমনকি ভারতের সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার সন্দীপ মহেশ্বরী তাঁর সেমিনারে সবাইকে অত্যন্তভাবে সুপারিশ করে বলেছিলেন যে আপনি যদি স্টিভ জবসের স্ট্যানফোর্ডের স্পিচটি না শুনে থাকেন তাহলে যান এবং শুনুন। আর এই ভাষণটি শুধু লাখো নয়, কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। কিন্তু সমস্যা কি জানেন? স্টিভ জবস এই বক্তৃতাটা দিয়েছিলেন ইংরেজিতে, আর আমাদের মাতৃভাষা হলো বাংলা। সেই কারণে আমাদের অনেকেরই এই বক্তৃতা বুঝতে অনেক অসুবিধা হয়। আমি স্টিভ জবসের এই স্ট্যানফোর্ড ভাষণটি খুব সহজ ভাষায় বাংলাতে অনুবাদ করছি, যাতে সমস্ত শব্দটি হবে স্টিভ জবসের, কিন্তু ভয়েসটা হবে আমার। তাই আসুন এই ভিডিওটিতে কনসেন্ট্রেট ফোকাস করি, কারণ আগামী 15 মিনিটের মধ্যে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। আজকের বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়কে আমার ধন্যবাদ। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। তাই আজকে আমি একটা সত্যি কথা বলতে চাই, আমি কখনো কোনো কলেজ থেকে পাশ করিনি, আর আজই প্রথম কলেজের গ্র্যাজুয়েট অনুষ্ঠানে এত কাছাকাছি এসেছি। আজ আমি আপনাদের আমার জীবনের 3টি গল্প বলতে চাই, বেশি কিছু না, মাত্র 3টি। প্রথম গল্পটি হলো ডট কালেকশন করার বিষয়ে। আমি রিড কলেজে ভর্তি হওয়ার 6 মাসের মধ্যে আমার পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কোনোভাবে আমি সেখানে 18 মাস কলেজে ভর্তি হয়েছিলাম। তাই প্রশ্ন হলো, কেন আমি আমার কলেজের পড়াশোনা ছেড়ে দিয়েছি? এটা আসলে আমার জন্মের আগে থেকেই শুরু হয়েছিল। আমার জন্মদাতা মা ছিলেন একজন তরুণ অবিবাহিত গ্র্যাজুয়েট স্টুডেন্ট। তিনি আমাকে দত্তক নেওয়ার জন্য ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তার ইচ্ছা ছিল শুধুমাত্র একজন কলেজ গ্র্যাজুয়েট আমাকে দত্তক নেবে। এখন সব কিছু এই মতো সেট ছিল, তার মানে আমাকে দত্তক নেওয়ার জন্য ছেড়ে দেওয়া হবে, এবং একজন আইনজীবী ও তার স্ত্রী আমাকে দত্তক নিতে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ সে তার মন পরিবর্তন করে এবং সিদ্ধান্ত নেয় সে আসলে একটি মেয়ে চায়, ছেলে নয়। এই কারণেই মধ্যরাত্রে আমার বাবা মা, তারা যখন অপেক্ষমান তালিকায় ছিলেন, তাদের কল করে বলেছিলেন যে আমাদের একটি বেবি বয় আছে, আপনি কি তাকে দত্তক নিতে চান? তারা সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছিলেন। পরে আমার জৈবিক মা জানতে পারলেন যে লোকেরা আমাকে দত্তক নিতে যাচ্ছিলেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী কলেজের স্নাতক নন, এবং যিনি আমার ভবিষ্যতে বাবা হবেন তিনি হাই স্কুলও পাশ করেননি। সেই কারণেই আমার জন্মদাত্রী মা ফাইনাল দত্তক নেওয়ার কাগজে স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন। কিন্তু কয়েক মাস পর আমার দত্তক নেওয়া বাবা মা আমার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা আমাকে কলেজে পাঠাবেন, এবং যখন তারা প্রতিশ্রুতি দেন আমার মা অবশেষে রাজি হন। এইভাবে আমার জীবন শুরু হয়, এবং 17 বছর পর অবশেষে আমি কলেজে যাই তার প্রতিশ্রুতি অনুযায়ী। কিন্তু ভুল করে আমি স্ট্যানফোর্ডের মতো একটি ব্যয়বহুল কলেজের জন্য নির্বাচিত হয়েছিলাম। এখন আমার শ্রমজীবী বাবা মায়ের সমস্ত সঞ্চয় আমার লেখাপড়ার জন্য ব্যয় করতে শুরু করে। 6 মাস পরেও আমি এই পড়াশোনার কোনো গুরুত্ব দেখিনি। আমি আমার জীবনের কি করতে চেয়েছিলাম কোনো ধারণা ছিল না, এবং আমার কোনো ধারণা ছিল না যে আমি কিভাবে এই কলেজ থেকে আমার জীবন নির্বাহ করব। আর এই রকম জায়গায়, এই রকম কলেজ, আমি আমার বাবা মায়ের সারা জীবনের সঞ্চয় ব্যয় করছিলাম। তাই আমি কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই, আর ভাবলাম লেটস সি, যাই হয় ভালোই হয়। এখন সেই সময়ে এসব আমার জন্য খুবই ভীতিকর ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকাই আমার মনে হয় এটাই ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। এর কারণ হলো আমি কলেজ থেকে ড্রপ আউট হওয়ার সাথে সাথে আমি সেই ক্লাসগুলি করা বন্ধ করে দিয়েছিলাম যেগুলিতে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, এবং আমি কেবল আমার আগ্রহের ক্লাসগুলিই করতে শুরু করেছি। এটা সত্যিই সহজ ছিল না, আমার থাকার মতো জায়গা ছিল না, তাই আমাকে বন্ধুদের ঘরের মেঝোতে ঘুমোতে হতো। কোক বোতল ফেরত দিয়ে যে টাকা পেতাম সেইটা দিয়ে খাবার খেতাম। আমি প্রতি রবিবারে রাতে 7 মাইল হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে যেতাম, যাতে সপ্তাহে অন্তত একবার পেট ভরে খেতে পারি। সত্যি বলতে আমি এইসব করতে পছন্দ করতাম, তাই আমি আমার কৌতূহল এবং অন্তর্দৃষ্টির কারণে আমি আমার জীবনে যা কিছু করেছি তারপরে আমার কাছে অমূল্য প্রমাণিত হয়েছে। আমি একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বলি। এখন সম্ভবত সেই সময়ে রিড কলেজ ছিল দেশের সেরা জায়গা যেখানে ক্যালিগ্রাফি শেখানো হতো। পুরনো কলেজ ক্যাম্পাসে প্রতিটি পোস্টার, প্রতিটি স্তর খুব সুন্দর হাতে ক্যালিগ্রাফি করা হয়েছিল। এখন যেহেতু আমি কলেজ ছেড়েছি, তাই আমার সাধারণ ক্লাস করার কোনো দরকারই ছিল না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ক্যালিগ্রাফি ক্লাস নিব এবং এটি খুব ভালোভাবে শিখব।
আমি সেরিফ ফন্ট এবং সান সেরিফ টাইপ ফেস সম্পর্কে অনেক কিছু শিখেছি কিভাবে বিভিন্ন অক্ষরের মধ্যে স্থান পরিবর্তন করতে হয় এবং কি একটি ভালো ধরনের টাইপোগ্রাফি দুর্দান্ত করে তোলে তার বিষয়েও জেনেছি। এটা খুবই সুন্দর ছিল, এটা ঐতিহাসিক ছিল, এত শৈল্পিকতা ছিল যা বিজ্ঞানের দ্বারা ধরা যায় না, এবং এটার মধ্যে আমি খুব আকর্ষণীয় খুঁজে পেয়েছি। তাই সেই সময় আমি এই কাজটি করেছিলাম। শেষ পর্যন্ত আমি আমার জীবনে এই জিনিসগুলি কিভাবে ব্যবহার করব সে সম্পর্কে আমার মনে কোনো ধারণাও ছিল না। কিন্তু 10 বছর পরে যখন আমরা আমাদের ম্যাকটস কম্পিউটার তৈরি করছিলাম, আমি এটি ম্যাকে ডিজাইন করেছি এবং এটি সুন্দর টাইপোগ্রাফি সহ বিশ্বের প্রথম কম্পিউটার হয়ে ওঠে। এখন যদি কলেজে ক্যালিগ্রাফি না করতাম, তাই ম্যাকের কখনো একাধিক টাইপের ফেস বা পার্সোনালি স্ট্যান্ড ফন্ট থাকে না। যেহেতু উইন্ডোজ একমাত্র ম্যাক কপি করেছে, এটি একটি ব্যক্তিগত কম্পিউটারে কখনোই ঘটতো না যদি কখনো বাদ না পড়তাম। তাই আমি কখনোই সেই ক্যালিগ্রাফি ক্লাসগুলি করতে পারতাম না এবং সম্ভবত ব্যক্তিগত কম্পিউটারে উপলব্ধ ফাংশনগুলি সেখানে ছিল না। অবশ্যই আমি যখন কলেজে ছিলাম তখন ভবিষ্যতের দিকে তাকিয়ে ডট কালেকশন করা সম্ভব ছিল, কিন্তু 10 বছর পর যখন আমি অতীতের দিকে তাকাই, সব কিছু পরিষ্কার মনে হয়। আপনি ভবিষ্যতের দিকে তাকিয়ে ডটগুলি কখনোই সংযুক্ত করতে পারবেন না। আপনি শুধুমাত্র পিছনের দিকে তাকিয়ে বিভিন্ন পয়েন্ট সংযোগ করতে পারবেন। সেই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে যে এখন যা কিছু ঘটছে তা কোনো না কোনোভাবে আপনার ভবিষ্যতের সঙ্গে যুক্ত হবে। আপনাকে আপনার গড, আপনার ভাগ্য, আপনার জীবন, আপনার কর্ম বা অন্য কিছুতে বিশ্বাস করতেই হবে, কারণ ডটগুলি ভবিষ্যতে সংযোগ হবে বলে বিশ্বাস করা আপনাকে আপনার হৃদয়ের কথা শোনার সাহস দেবে, এমনকি যখন আপনি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছেন, এবং এটিই আপনাকে অন্য মানুষের সাথে আলাদা করে তুলবে। আসুন এবার জানি আমার দ্বিতীয় গল্পটি, যেটি হলো প্রেম এবং ক্ষতির বিষয় নিয়ে। আমি প্রথম দিকে যা পছন্দ করতাম তা খুঁজে পাওয়ার সৌভাগ্য ছিল আমার। হুজ এবং আমি তার বাবার গ্যারেজ থেকে কোম্পানি শুরু করলাম, এবং সেই সময় আমার বয়স 20 বছরের বেশি ছিল না। আমরা খুব কঠোর পরিশ্রম করেছি এবং 10 বছরে আমরা 2 জন থেকে $2 বিলিয়ন এবং 4000 লোকের একটি কোম্পানিতে পরিণত করেছিলাম। আমরা মাত্র 1 বছর আগে ম্যাকিনটশ প্রকাশ করেছি এবং আমি এখন 30 বছর বয়সী হয়ে গেছি। কোম্পানি আমাকে বরখাস্ত করেছে। আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন না এই ভেবে যে আমি কিভাবে নিজের তৈরি করা কোম্পানি থেকে বের হয়ে গেলাম। আসলে অ্যাপটি বাড়াতে শুরু করার সাথে সাথে আমরা একজন বুদ্ধিমান ব্যক্তিকে নিয়োগ করেছি, যাকে ভেবেছিলাম আমার সঙ্গে কাজ করে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে। প্রথম বছর সব কিছুই ঠিকঠাক চলল, কিন্তু তারপরে কোম্পানির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের উভয়ের মধ্যে বিরোধ শুরু হলো। বিষয়টি পরিচালনা পর্ষদের কাছে পৌঁছায় এবং তারা সেই ব্যক্তির সমর্থন করে। এইভাবে 30 বছর বয়সে আমি আমার নিজের কোম্পানি থেকে প্রকাশ্যে বহিষ্কার হয়েছিলাম। আমার পুরো প্রাপ্তবয়স জীবনের ফোকাস এখন শেষ হয়ে গেছে এবং এটি সম্পূর্ণ বিধ্বংসী ছিল। এখন আমার জীবনে আমি সত্যিই বুঝতে পারিনি সামনের কয়েক মাস আমি কি করব। এত সহজে সব মেনে নিয়েই অনুভব করলাম আমি আমার প্রজন্মের শিল্পপতিদের হতাশ করেছি। সব কিছু শেষ হওয়ার পরে আমি ডেভিড প্যাকার্ড এবং বব নয়েসের সঙ্গে দেখা করে তাদের কাছে ক্ষমাও চেয়েছিলাম। আমার এটি বিশাল পাবলিকেলি ব্যর্থতা ছিল। একবার তো এমনই হয়েছিল আমি আমার গ্রাম ছেড়ে দেওয়ারও কথা ভাবছিলাম। তবে ধীরে ধীরে আমি বুঝতে পেরেছি যে আমি যে কাজটি করি তা নিয়ে আমি এখনও উত্তেজিত। অ্যাপেলে যা ঘটেছিল তা আমার আবেগকে একটুও কমিয়ে দেয়নি। কিছু মনে করবেন না, আমি প্রত্যাখ্যাত হয়েছিলাম, তাই আমি নতুন করে শুরু করার কথা ভাবছিলাম এবং আমি তখন এটি দেখতে পারিনি। কিন্তু এখন আমি অনুভব করি যে অ্যাপেল থেকে বহিষ্কার হওয়ার চেয়ে ভালো আর কিছু আমার সাথে সেই সময় ঘটতে পারে না। সফল হওয়ার বোঝা এখন একজন শিক্ষানবিশ হওয়ার হালকাতায় রূপান্তরিত হয়েছে এবং আমি নিজেকে খুব হালকা অনুভব করছিলাম। এই স্বাধীনতার কারণে আমি আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়ে পৌঁছতে পেরেছি। পরবর্তী 5 বছরে আমি একটি কোম্পানি নেক্সট এবং আরেকটি কোম্পানি পিক্সার শুরু করি এবং এই সময়ে আমি একজন অত্যন্ত আশ্চর্যজনক মহিলার সঙ্গে দেখা করি, যিনি পরে আমার স্ত্রী হয়েছিলেন। পিক্সার তৈরি করেছে বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড মুভি টয় সিরিজ এবং বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে সফল অ্যানিমেটেড স্টুডিও। অ্যাপেল একটি অপ্রত্যাশিত পদক্ষেপ নিয়েছে এবং নেক্সট কিনেছে এবং আমি তখন অ্যাপেলে ফিরে গিয়েছিলাম। আজ অ্যাপেল নেক্সট দ্বারা তৈরি গেই প্রযুক্তি ব্যবহার করে। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে যদি আমাকে অ্যাপেল থেকে বহিষ্কার না করা হতো, এই সব আমার ঘটতো না। এটা একটি তিক্ত ঔষধ, কিন্তু আমার মতো রোগীর প্রয়োজন ছিল। কখনো কখনো জীবন আপনাকে এমনভাবে আঘাত করে, তবে আপনি বিশ্বাস হারাবেন না।
আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমি আমার কাজকেই ভালোবাসি বলে আমি চালিয়ে যাচ্ছি। আপনি সত্যি কি করতে চান তা জানতে হবে। যতটা গুরুত্বপূর্ণ আপনার ভালোবাসা জানা, সেই কাজ খুঁজে পাওয়াও সমান গুরুত্বপূর্ণ যা আপনি সত্যি উপভোগ করেন। আপনার কাজ হবে আপনার জীবনের একটি বড় অংশ, এবং সত্যিকার অর্থে সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় আপনি যা মনে করেন সেটাই বড় কাজ। আপনি যদি এখনও সেই চাকরিটি খুঁজে না পান, তবে এটি কোনো ব্যাপার নয়। থামবেন না, এটি খুঁজতে থাকুন। হৃদয়ের সাথে সম্পর্কিত সব কিছুতেই যেমন হয়, আপনি যখন এটি পাবেন তখন আপনি জানতে পারবেন যে কোনো ভালো সম্পর্কের ক্ষেত্রেই ঘটে, সময়ের সাথে সাথে সে ভালো হয়ে যাবে। সেই জন্য অনুসন্ধান চালিয়ে যান, থামবেন না। আচ্ছা, এবার আমার তৃতীয় গল্পটি আপনাদের সামনে বলি, যেটি হলো মৃত্যু। আমার বয়স যখন 17 বছর, আমি একটি উদ্ধৃতি পড়েছিলাম যা এরকম কিছু ছিল: আপনি যদি প্রতিটি দিন এমনভাবে বেঁচে থাকেন যেন এটি আপনার জীবনের শেষ দিন, আপনি একদিন সঠিক প্রমাণিত হবেন। এটি আপনার মনে ছাপ ফেলবে। এবং তারপর থেকে গত 33 বছর ধরে আমি প্রতিটি সকাল ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকিয়ে যাচ্ছি এবং আমি নিজেকে একটি প্রশ্ন করি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, আমি যা করতে যাচ্ছি তা কি আজ করতে পারতাম? এবং যখনই একটানা বেশ কয়েকদিন কোনো সাড়া না পাওয়া যায়, আমি বুঝতে পারি যে কিছু পরিবর্তন করা দরকার। মনে রেখো, আমি খুব তাড়াতাড়ি মারা যাব। এটি আমাকে আমার জীবনের বড় সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করে, কারণ মৃত্যু নিয়ে একবার ভাবলেই সব প্রত্যাশা, সব অভিমান, সব ব্যর্থতা, সব ভয় মিলিয়ে যায় এবং শুধুমাত্র এটি অবশিষ্ট আছে যা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, একদিন মরতে হবে। যে কোনো কিছু খাওয়ার ভয়টাতে সবচেয়ে ভালো উপায়। আপনি ইতিমধ্যেই নগ্ন, আপনার হৃদয়ের কথা না শোনার কোনো কারণ নেই। প্রায় 1 বছর আগে আমি জানতে পারি আমার ক্যান্সার হয়েছে। সকাল 7:30টায় এটি স্ক্যান করা হয়েছিল, যাতে স্পষ্ট দেখা যায় যে আমার অগ্নাশয়ে একটি টিউমার রয়েছে। আমি এমনকি অগ্নাশয় কি জানতাম না। ডাক্তার আমাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন যে আমার ক্যান্সার হয়েছে, যার চিকিৎসা অসম্ভব। মানে এটা সম্ভব নয়, তার মানে এটা ঠিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর এখন আমার জীবন বেশি নেই, মাত্র 3 কি 6 মাস বাকি। ডাক্তার আমাকে বাড়িতে গিয়ে আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন, যা ডাক্তারি ভাষায় বোঝানো হয়েছে যে এখন আপনার মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া উচিত। এর মানে হলো যে আমি পরবর্তী 10 বছরে, পরবর্তী কয়েক মাস বা এমনকি কয়েক দিনের মধ্যে আপনার সন্তানদের সাথে যা করতেন সেগুলি করার চেষ্টা করা উচিত। আমি এই রোগ নির্ণয়ের সাথে সারা দিন কাটিয়েছি এবং সন্ধ্যায় আমার একটি বায়োস্কোপি হয়েছিল, যেখানে আমার গলা দিয়ে আমার পেটে একটি এন্ডোস্কোপ ঢোকানো হয়েছিল। একটি সুই দিয়ে টিউমার থেকে বের করা সেলসগুলি অপসারণ করা হয়েছিল। আমি অজ্ঞান ছিলাম, কিন্তু সেখানে উপস্থিত আমার স্ত্রী আমাকে বলেছিলেন যে ডাক্তার যখন মাইক্রোস্কোপের নিচে আমার কোষগুলি দেখছিলেন তখন তিনি কেঁদেছিলেন, কারণ কোষগুলি দেখার পরে ডাক্তারও বুঝতে পেরেছিলেন যে আমার একটি খুব বিরল ধরনের অগ্নাশয় ক্যান্সার হয়েছে, যা নিরাময় করা যেতে পারে সার্জারির মাধ্যমে। আমার সার্জারি হয়েছে এবং আমি সৌভাগ্যক্রমে আমি এখন ভালো আছি। আমি এর আগে কখনো মৃত্যুর এত কাছে আসিনি এবং আমি আশা করি আগামী কয়েক দশকের জন্য না। তাই এই সব দেখার পর আমি আরও আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে মৃত্যু এটি খুবই দরকারি, কিন্তু এটি একটি ইনটেলেকচুয়াল কনসেপ্ট। কেউ মরতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চায় তারাও সেখানে যেতে মরতে চায় না। তবুও মৃত্যু এমন একটি স্থান যা আমরা সকলেই ভাগ করে নিয়েছি এবং কেউ এটি থেকে পালাতে পারেনি। এটি হওয়া উচিত, কারণ মৃত্যুই একমাত্র জীবনের একক সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। এটি পুরনোকে শেষ করে নতুনের পথ খুলে দিয়ে জীবনকে বদলে দেয় এবং এই সময়ে আপনি নতুন, তবে খুব বেশি নয়। কিছুদিনের মধ্যে আপনিও পুরনো হয়ে যাবেন এবং পথ পরিষ্কার হবে। আমি এত নাটকীয় হওয়ার জন্য দুঃখিত, কিন্তু এটা সত্য। আপনার সময় সীমিত, সেজন্য এটা অন্যের জীবন যাপনের মতো আপনিও ব্যর্থ করবেন না। অনর্থক চিন্তায় জড়িয়ে পড়বেন না। আপনার জীবনকে অন্যের মতে চালাবেন না। অন্যের চিন্তার আওয়াজে আপনার ভেতরের কণ্ঠকে চাপা দেবেন না। এবং সবচেয়ে বড় কথা, আপনি আপনার হৃদয় এবং অন্তর্দৃষ্টি শোনার সাহস রাখুন, কারণ আমরা ইতিমধ্যেই জানি আপনি আসলে কি হতে চান। তাই প্রথমে আপনার হৃদয়ের কথা শুনুন, বাকি সবকিছু পরে। স্টুয়ার্ট এবং তার দল দ্য হোল আর্থ ক্যাটালগ তৈরি করেছে। অনেক সংরক্ষণ বের হয়েছিল এবং অবশেষে একটি চূড়ান্ত সংরক্ষণ বের করেছিলেন, যেটি ছিল 70-এর দশকের মাঝামাঝি।
অ্যান্ড আই ওয়াচ ইউর এজ সান দ্য ফাইনাল এডিশনের পেছনের কভারে ভোরবেলা গ্রামের রাস্তার ছবি ছিল। এটি এমন একটি রাস্তা ছিল যেখানে আপনি উত্তেজিত হলে আপনি যে কারো কাছ থেকে লিফট চাইতেন, এবং সেই ছবিটির নিচে লেখা ছিল স্টে হাংরি স্টে ফুলিশ। এটাই ছিল তার লাস্ট মেসেজ, অর্থাৎ বিদায় বার্তা। যখন তিনি লিখেন স্টে হাংরি স্টে ফুলিশ, আমি সবসময় নিজের জন্য এটি চেয়েছিলাম, এবং এখন যখন তোমরা সবাই এখান থেকে গ্র্যাজুয়েট হচ্ছ, তাই আমিও তোমাদের জন্য একই কামনা করি। ক্ষুধার্ত থাকুন, বোকা থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ।